স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমতাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। প্রিয় দর্শক, গতকাল নতুন অর্থ বছরে বাজেট ঘোষণা করলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্যারিয়ারের প্রথমবারের মতো তিনি বাজেট উপস্থাপন করলেন, যেখানে বাজেটের ঢাউস সাইজের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। বাজেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের একটা অস্বস্তি থাকে, কোন কোন জিনিসের দাম বাড়বে। প্রথমবারের মতো অন্তত গেল কয়েক বছরে যদি এই চিত্রটা দেখি যে এবার মনে হয় সেই দৃশ্যটা নাই। বাজেটের ইতিবাচক দিক দিয়ে শুরু করতে চাই, কি কি দেখলেন? আমি বলবো বাজেটের কয়েকটি ব্যতিক্রমী ভালো উদ্যোগ আছে, সেটাকে প্রশংসা করতে হবে। যেহেতু আপনি কোন জিনিসগুলোর দাম বাড়বে সেটা নিয়ে কথা বলেছেন, সেখানে বলি যে প্রায় 60 খুবই নেসেসারি আইটেমস যেটা কনজিউমাররা ডে টু ডে বেসিসে ভোগ করেন, সেগুলোর উপর থেকে সরকার সোর্স ট্যাক্স কমিয়েছে। যেগুলোতে আগে নর্মালি 1% থেকে 5% পর্যন্ত সোর্স ট্যাক্স ছিল, সেটাকে কমিয়ে 0.5% করা হয়েছে। যেহেতু ট্যাক্সটা কমানো হয়েছে, আমার কাছে মনে হয় যে আমরা দেখতে পারি হয়তো এই জিনিসগুলোর দাম কমবে। খুব বেশি আশা করা যাবে না, কারণ এটা ছিলই হচ্ছে 1 to 5%-এর মধ্যে, এটাকে কমিয়ে 0.5% করা হয়েছে, কিন্তু ভালো উদ্যোগ। এটা একটা আমি মনে করি যে ভালো দিক। সেকেন্ড ভালো দিক আমি বলতে চাই, যেখানে একটা ক্রিটিক্যাল সরকার সংস্কার করেছে, বাজেটে বলা আছে আগে সোর্স ট্যাক্সগুলা কর্তন করা হলে এইটা ট্যাক্স ফাইলে অ্যাডজাস্ট করা হতো না। মানে ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে, কিন্তু যারা ট্যাক্সটা দিচ্ছেন তাদেরকে এইটা সামঞ্জস্য করতে দিচ্ছেন না। ফলে এটা একটা আনফেয়ার একটা মেকানিজম ছিল এবং ব্যবসায়ীদের তাদের কিন্তু পুঁজিতে একটা টান পড়তো। তো এবার সরকার বলেছেন যে এই ট্যাক্সগুলো সোর্সে কেটে নিলে সেটাকে অ্যাডভান্স ট্যাক্স হিসাবে গণ্য করা হবে এবং বছর শেষে ওনারা এটা বিয়োগ করে যদি বেশি দিয়ে থাকেন সরকারের কাছ থেকে ফেরত পাবেন, কম দিলে অতিরিক্তটা আবার দিয়ে দিবেন। এটাও আমি মনে করি যে এটা ভালো একটা দিক। আর ব্যবসায় পরিবেশের জন্যে কয়েকটা ভালো পদক্ষেপ আছে। যেমন বলেছেন যে 2 দিনের মধ্যে কোম্পানির নিবন্ধন করতে পারা যাবে, 7 দিনের মধ্যে বিজনেসের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এগুলো ভালো উদ্যোগ, আমি ভালোভাবে দেখি। উৎসেকর কমানোর মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়লেও অন্তত সহনীয় থাকবে, এরকম প্রত্যাশা হয়তো আমরা সাময়িকভাবে করতে পারি। কিন্তু বাজার ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে যে চাঁদাবাজি, সিন্ডিকেট, ভোক্তার বাড়তি দামে পণ্য কেনা, উৎপাদকের ঠিকমতো চাহিদা মতো দাম না পাওয়া, এরকম অভিযোগ তো হয়ে আসছে। এই ক্ষেত্রে কি সরকার কিভাবে সফলতা অর্জন করতে পারে? আপনি একদম ঠিক বলেছেন। আসলে উৎস কর কমিয়ে এটা হয়তো ব্যবসায়ীরা তারা তাদের দিক থেকে বেনিফিটেড হবেন, কিন্তু এই বেনিফিটটা কনজিউমারদের কাছে পৌঁছাবে কি না আমরা শিওর না আর কি। এইটার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে মূল্যস্ফীতি কিন্তু এখনই অত্যন্ত উঁচুতে আছে, কাজে অল্প একটু উচ্চকর কমাল যে আমি দাম কমবে অনেক বেশি, সেটা কিন্তু আমি মনে করি না। এটা এক নম্বর। বাজার ব্যবস্থাপনায় কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আপনি মেনশন করেছেন সিন্ডিকেট নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা বলা হয়ে থাকে। যোগ সাজস করে যদি কেউ দাম নির্ধারণ করার চেষ্টা করে, এটাও কিন্তু মুক্তবাজার অর্থনীতির সঙ্গে যায় না। এটা কিন্তু গভর্নমেন্টকে কন্ট্রোল করতে হবে, সেই প্রবলেম আমাদের আছে। সরবরাহ ব্যবস্থাপনা, আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন মালামাল নিয়ে যাচ্ছি, সেখানে লজিস্টিক্স একটা চ্যালেঞ্জ আছে, বাট এট দ্য সেম টাইম আমাদের সমস্যাটা হচ্ছে যে এখানে অনেক চাঁদাবাজি ইনভলভ। তো সবগুলো ফ্যাক্টরি অত্যন্ত ক্রিটিক্যাল। কাজেই ইস্যুটা হচ্ছে দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দুটো, যথেষ্ট পরিমাণে সরবরাহ থাকতে হবে বাজারে, এবং সেই সরবরাহের প্রেক্ষিতে যেন কোনো যোগ সাজস করা বা চাঁদাবাজি বা অন্যভাবে দুর্নীতি করে দাম বাড়ানোর প্রয়াস না থাকে। তো রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে কি থেকে যাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপ? মনে হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা যে কঠিন হবে, যদি বাজেট বক্তৃতা আমরা ভালো করে দেখলে সেটার একটা আঁচ পাওয়া যায়। যেমন দেখুন, সরকার কিন্তু বলে না যে মূল্যস্ফীতি কমিয়ে তারা 5 ভাগে নিয়ে আসবে, যেটা আমরা সবার কাম্য হচ্ছে ওকে মূল্যস্ফীতিটা 4 থেকে 5 ভাগের মধ্যে ঘোরাফেরা করুক। সরকার বলছেন যে হয়তো মূল্যস্ফীতি 7.5-এ নামিয়ে আনা সম্ভব হবে। কাজে সেখানে একটা বড় একটা চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে আরেকটা ঝুঁকিও সরকার নিয়েছেন, যে যেহেতু বড় বাজেট, রিলেটিভলি বড় বাজেট দিয়েছেন,
এই বাজেট যদি বাস্তবায়ন করতে হয় সেটা আবার মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। সো মূল্যস্ফীতি কমাতে হলে যেটা অনেক সময় করা হয়, পপুলার পলিসি হচ্ছে যেটা সবাই ফলো করে থাকে, কনভেনশনাল পলিসি, রাদার ইটস নট পপুলার, কনভেনশনাল পলিসি হচ্ছে সুদের হার বাড়ানোর মাধ্যমে ডিমান্ড সাইডটাকে ম্যানেজ করার চেষ্টা করা হয় যেন চাহিদা কমে, আবার অ্যাট দ্য সেম টাইম সরকার যে খরচ করবে সেই খরচটাকেও কমানোর চেষ্টা করা হয়। এখন মনে হচ্ছে যে সুদের হার বাড়িয়ে রাখা হচ্ছে কিন্তু সরকার আবার বেশি খরচ করার চেষ্টা করছে, এটা কন্ট্রাডিক্টরি। ব্যবসার পরিবেশ নিয়ে কথা বলছিলেন। সরকারের এমন উদ্যোগ আমরা গেল 15 বছর ধরেই দেখে আসছি। বিডা, সরকারের অন্যান্য সংস্থা, এনবিআর সহ এরকম পদক্ষেপের কথা বারবারই বলেছে। ঘটা করে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করা হয়েছে, সরকারের অনেকগুলো টাকাও গেছে। পরিবেশের তো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অনেকাংশে ঠিক বলেছেন। আসলে এই যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, এটা তো বাংলাদেশে আমরা অনেক দিন ধরে চালু করার কথা শুনেছি, One stop আগে এটা service। করা যায় না, ওয়ান স্টপ সার্ভিসেস। এটা এখন এই সরকার বলছে যে ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিসেস। কোনো কোনো ক্ষেত্রে বাজেটে বোধহয় এবার ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না দিলে ওনারা ধরে নেবেন যে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আর কি। কাজে এটা একটা ভালো একটা দিক। কিন্তু আমি রিসেন্টলি আমার সুযোগ ছিল যে একটু উচ্চ পর্যায়ে কয়েকটা বিষয় আলোচনা, সেমিনার, কনসালটেশনে, সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে ইনিশিয়ালি যে এখন নীতি নির্ধারকরা একটু আন্তরিক এই ব্যাপারে, যে কতগুলো রিফর্ম সংস্কার করে অ্যাটলিস্ট ব্যবসায়ের বাধাগুলো যেন দূর করা যায়। কাজে আমি তাদেরকে খানিকটা কৃতিত্ব দিতে চাই যে এই ব্যাপারে ওনারা সচেষ্ট। বলা হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের নানা পদক্ষেপ থাকবে, অন্তত নতুন স্টার্টআপ, আইসিটি সহ এআই প্রযুক্তিতেও সরকার বেশ কিছু বরাদ্দ রেখেছে একদিকে, যেমন তেমনি যারা একদমই ক্ষুদ্র পর্যায়ের উদ্যোক্তা তাদের ক্ষেত্রে অন্তত কর জালের আওতায় আনার পদক্ষেপ হিসেবে 2000 টাকা করে ন্যূনতম অংশ হলেও অন্তত তাদের ওপর এটা আরোপ করা হচ্ছে। তাহলে দুইটা কি সাংঘর্ষিক হয়ে গেল? সব ক্ষেত্রে না, সাংঘর্ষিক হবে না এই কারণে। দেখুন, আমি প্রথমে বলি যে কিছু সুবিধা দেওয়া হচ্ছে উদ্যোক্তা তৈরি করতে। আপনি দেখছেন যে স্টিমুলাস প্যাকেজ করা হয়েছে সেটার মধ্যে কিন্তু একটা অংশ আছে যে গ্রামীণ যেসব শিল্প প্রতিষ্ঠান আছে তাদেরকে সাহায্যের কথা বলা হয়েছে। সেটাকে আমি সাধুবাদ দিতে চাই। পলিসির আন্তরিকতায় কোনো অভাব নাই। কিন্তু করের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে কর ছাড় দিলেই যে এটা ভালো পলিসি তাও কিন্তু না। বাংলাদেশে আমরা এমন একটা কালচার তৈরি করেছি যেখানে আসলে কেউই কর দিতে চাচ্ছেন না। এটা সত্যি কথা। কর না দিতে যাওয়ার পক্ষে অনেকগুলো যুক্তি আছে, যে পাবলিক সার্ভিসের কোয়ালিটি খারাপ, ঘুষ দুর্নীতি অনেক বেশি হয়, হ্যারাস করা হয় জনগণকে কর নেওয়ার নামে, অনেকে কমপ্লেন করে। কিন্তু আমি বলবো যে কর দেওয়াটাও কিন্তু আমাদের একটা অভ্যাসে পরিণত করতে হবে। বিশাল একটা ঘাটতির বাজেট এবছর। তো একদিকে সরকার বাজেটের আকার বাড়াচ্ছে, অন্যদিকে এই আয়ের জন্য তো বলতে গেলে অনেকাংশে রাজস্বের উপরই ভর করতে হচ্ছে, যেখানে চলতি অর্থ বছরেই 1.25 লাখ কোটি টাকার বেশি ঘাটতি থাকবে। তাহলে এইটা অর্জন কিভাবে সম্ভব হবে? সরকারের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বড় বাজেট দেওয়াটা অত কঠিন কিছু না, কিন্তু এই বাজেটটাকে বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জ। রাজস্ব যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, আমার ধারণা যে অধিকাংশ লোকজনই বলবেন যারা এই ব্যাপারে খোঁজখবর রাখেন যে এইটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর, তারা সামনের বছরে সরকারকে দিতে পারবে না। সেখানে বড় মাত্রার একটা শর্টফল হবে এবং সেই শর্টফলটা এখন সরকার যেটা হিসাব করেছেন তার থেকেও কিন্তু অনেক বেশি হবে। সো এখন ওনারা যে শর্টফলটা হিসাব করছেন সেটা অনুযায়ী আমাদের কত 2,42,000 কোটি টাকার একটা ঘাটতি আছে এবং এই ঘাটতি পূরণের জন্য সরকার ঋণ নেবে আমাদের ডোমেস্টিক সেক্টর থেকে এবং এক্সটার্নালি আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছেন তাদের কাছে সরকারকে ঋণ নিতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু এনবিআর তার ওই রাজস্ব উঠাতে পারবে না যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সরকারকে হয়তো আরও বেশি মাত্রার ঋণের দিকে ঝুঁকতে হবে। কাজে এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেটের। এনবিআর এর দুর্বলতার বিষয়ে বিশেষ করে আমাদের যারা ব্যবসায়ী, এমনকি সাধারণ মানুষের অভিযোগ রয়েছে যে কর তারা দিতে চান কিন্তু নানা রকম হয়রানি, দুর্নীতির অভিযোগ তারা প্রায় করেন। কারণ কি? প্রথমে যে সিস্টেমটা ছিল এতদিন, এই সিস্টেমটাকে অপব্যবহার করা হয়েছে। আমি কেন বললাম এতদিন, কারণ রিসেন্টলি কয়েকটা সংস্কার করা হয়েছে। আমি বলবো না যে এই সংস্কার করলে আমূল পরিবর্তন হবে, সেটা না, কিন্তু তবুও ভালো দিকগুলো কিন্তু বলতে হবে। যেমন তারা করেছেন এখন যে সিস্টেমটা খানিকটা অটোমেট করা। আমরা অনেকেই এখন ট্যাক্স ফাইল সাবমিট করছি অনলাইনে, খুব ভালো। আরেকটা জিনিস ওনারা করেছেন যে
এগুলোকে তো অডিট করা হয় অনেক সময়। আগে অডিটের নামে হয়রানি করা হতো, দেখে দেখে কার কাছে অডিট করলে হয়তো দুর্নীতি সুযোগ থাকবে সেগুলো করা হতো। এখন এটাকে অটোমেটেড করা হয়েছে। অটোমেটেড করলে সিস্টেমের মধ্যে থেকে যাদেরকে ফাইল উঠবে তাদেরগুলো অডিট হবে। কাজে আমার কাছে মনে হয় যে এটা একটা ফেয়ার সিস্টেম। কিন্তু মনে রাখতে হবে যে এগুলা শুরু ট্যাক্স পেয়ার যারা তাদেরকে কনফিডেন্সের মধ্যে আনতে হবে। সেখানে দুটো ব্যাপার আছে। যদি ট্যাক্স পেয়াররা মনে করেন যে আচ্ছা ট্যাক্স অফিসিয়ালদের যে বিভিন্ন দুর্নীতি আমরা অনেক সময় খতিয়ান দেখি, এটা কিন্তু মানুষের কনফিডেন্সটাকে দুর্বল করে দেয়, এটা একটা জিনিস। আবার অন্যদিকে ট্যাক্স করার পরে যে টাকা পয়সা এইটাকে খরচ করার সময় যদি তছরূপ করা হয় বা কোয়ালিটি অফ পাবলিক এক্সপেন্ডিচার যদি ভালো না হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ উৎসাহিত বোধ করবেন না। এনবিআর এর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অটোমেশনের ধীরগতি, অটোমেশন কার্যক্রমটা তারা শুরুই করতে চাচ্ছে না, অথচ অন্তত 20 বছর আগে এনবিআর এর কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসার প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এনবিআর এখানে পিছু টান কেন দেয়? একটা কারণ হতে পারে ওই টেকনিক্যাল জায়গাগুলোতে কীভাবে ম্যানেজ করতে হবে আমাদের যথেষ্ট পরিমাণে হয়তো টেকনিক্যাল নলেজ নাই বা ম্যান পাওয়ার নাই। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে যদি গভর্নেন্স উইক থাকে, সেটাও তো ইনস্টিটিউশনের মধ্যে থেকে তো আসে, তাই না? প্রতিষ্ঠান কীভাবে চলবে, প্রতিষ্ঠানকে দক্ষ করা। যদি এরকম টেন্ডেন্সি থাকে যে আমি কাকে ওই প্রতিষ্ঠানে অ্যাপয়েন্ট করব, সেটা যদি মেরিট বেসিসে না হয়, তার দক্ষতার বেসিসে যদি না হয়, তাহলে কিন্তু সেই ইনস্টিটিউশন দুর্বল হয়ে পড়বে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান খুবই দুর্বল হয়ে পড়েছে। এডিপির কথা যদি আমরা বলি তাহলে দেখব যে হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে দ্বিতীয় পদ্মা সেতুর মতো এরকম প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে, যেখানে আমাদের কর্মসংস্থান এখনও আপ টু দ্য মার্ক হয়নি, বেকারত্বের সংখ্যা বাড়ছে, দারিদ্র্যের পরিমাণও বাড়ছে। তো সরকার রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের দিকে গিয়ে কি অর্থনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে? বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু এখনও অনেক উইকনেস আছে, অনেক। আমরা যদিও মেট্রো রেল এগুলো আমাদের হয়েছে, কিছু ফ্লাইওভারটা ঢাকার মধ্যে আমরা দেখেছি, কিন্তু আসলে কি আমরা এনাফ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছি? আসলে কিন্তু পারি না। কাজে এই খরচগুলো হচ্ছে আসলে বড় মাপের খরচ। কিন্তু সুশাসনের যদি অভাব থাকে এবং বছরের পর বছর যদি আপনি ডিলে করতে থাকি আমরা, এই প্রজেক্টগুলো যদি কস্ট ওভাররান হয় এবং সুশাসন না থাকলে যদি সেখানে দুর্নীতি হয়, তাহলে কিন্তু প্রজেক্টের খরচও বেড়ে যায়। এডিপি বাস্তবায়নে এবার যে 3,16,000 কোটি টাকার মতো যে বরাদ্দ, বিদেশের কাছ থেকে যে আমাদের লোন প্রাপ্তির একটা সম্ভাবনা, সেই সুযোগও তো সংকুচিত হয়ে আসছে। সরকার কি বাড়তি চ্যালেঞ্জে পড়বে না? আপনি চমৎকার বলেছেন। এইটার একটা রিফ্লেকশন বাজেটে থাকলে ভালো হতো, কারণ আমি মনে করি আন্তর্জাতিক অঙ্গনে বড় মাত্রায় আমরা চ্যালেঞ্জ দেখছি। আগে যত সহজে ডেভেলপমেন্টের জন্য যে কনসেশনাল ফান্ডিং আমরা পেতাম, এখন কিন্তু দাতা দেশ বা দাতা গোষ্ঠীর কাছ থেকে সেই ফান্ডিংগুলো পাওয়াটা অনেক কঠিন। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র তার যে USAID ছিল, এটাকে তারা ডিসম্যান্টেল করেছে। অনেক কিন্তু গুরুত্বপূর্ণ দাতা দেশ তারাও কিন্তু তাদের ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং কমিয়ে দিচ্ছেন। কাজে সরকারের জন্য অবশ্যই একটা সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ আছে যে এই অর্থ ওনারা মোবিলাইজ করতে পারবেন কিনা। এটার সঙ্গে যোগ হয়েছে, দেখুন যখন এই ফাইন্যান্সিয়াল ফ্লোটা কমে যায়, তখন যদি সরকার টাকা ধার করতে যায়, তখন কিন্তু কন্ডিশনালিটিস কিন্তু অনেক বাড়ে। এবং আমরা বাংলাদেশের আমাদের সক্ষমতার জায়গায় একটা বড় একটা ঘাটতি হচ্ছে এই কন্ডিশনালিটিস নিয়ে কাজ করতে পারার যে ঘাটতি, সেটা কিন্তু আমাদের আছে। এখন আমি আপনাকে বলি, কন্ডিশনালিটিস মানেই যে খারাপ তা কিন্তু না। কোনো কোনো সময় তারা যে আমাদেরকে লোন দেয় বা ঋণ দেয়, সেটার সঙ্গে কন্ডিশনালিটিসগুলো ভালো, আমাদের সেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা গভর্নেন্সের জন্য হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এইটার করার জন্য যে পরিমাণ পেপার ওয়ার্ক লাগে, ইন্টার মিনিস্ট্রিয়াল যে কোঅর্ডিনেশন করে এগুলোকে এগ্রি করতে হয়, এবং তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া, সেখানেও কিন্তু আমরা পিছিয়ে আছি। আমাদের এই পাইপলাইনে অনেক টাকা পয়সা জমে আছে, বিদেশি টাকা পয়সা জমে আছে, আমরা সেটা সদ্ব্যবহার করতে পারছি না, বিকজ আমরা সেই প্রসেসগুলো শেষ করতে পারি না। সেখানে আমাদের ঘাটতি আছে দক্ষতা। আর্থিক যোগানের এরকম অনিশ্চয়তার মধ্যে সরকার সামাজিক নিরাপত্তা খাতে নতুন বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে, এডিপির ক্ষেত্রেও একই কথা। তাহলে এই পদক্ষেপ গ্রহণকে কিভাবে দেখবেন? প্রথমে যদি আর্থিক সক্ষমতা না থাকে, তাহলে সরকারের পক্ষে অনেক কার্যক্রম যে ব্যাহত হবে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। তার মধ্যে আমি বলবো যে সামাজিক সুরক্ষা খাতে ব্যয়টাকে আমি সবসময় পজিটিভলি দেখি। আমাদের অর্থনীতি বড় হলেও অর্থনীতিতে কিন্তু ভালনারেবিলিটি বাড়ছে। অনেক মানুষ আছেন যারা এই প্রবৃদ্ধি হয়, আমরা বলি সবসময় ইকোনমিক গ্রোথ হচ্ছে, সেটা কিন্তু সুফল পান নাই। যে পরিমাণ কর্মসংস্থান করার কথা ছিল সেটা আমরা করতে পারি নাই। কাজে সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা আমাকে চিন্তা করতে হবে। মডার্ন একটা ওয়েলফেয়ার স্টেট করতে হলে
আমাদেরকে অবশ্যই তাদের জন্য সাপোর্টটা রাখতে হবে। দীর্ঘদিন যাবৎ আমরা হেলথ এডুকেশনে ব্যয় বাড়াতে পারি নাই, যার ফলে আমরা হিউম্যান ক্যাপিটাল ফরমেশনে অনেক পিছিয়ে আছে। সুতরাং এগুলোতে ইনভেস্ট করাটা দরকার, কিন্তু যেটা মনে রাখতে হবে আভ্যন্তরীণ সোর্স থেকে কিন্তু আমাদের আরও রাজস্ব আদায় করতে হবে, সেদিকে অবশ্যই মনোনিবেশ করতে হবে। আর সরকারের দায়িত্ব হচ্ছে সুশাসন নিশ্চিত করা এবং যারা ট্যাক্স দিচ্ছেন তাদের পয়সা যেন সঠিকভাবে ব্যবহার করা যায় সেই গ্যারান্টি দিতে হবে সরকারকে। সরকারের এবারের বাজেট বলি অথবা এই গেল কয়েক মাসে কর্মসূচি বলি, এক্ষেত্রে নতুন কর্মসংস্থান তৈরির কি কি উদ্যোগ আপনার কাছে ইতিবাচক মনে হয়, অথবা আমরা ওরকম রিফ্লেকশন দেখতে পাচ্ছি কিনা? আমরা কতগুলা তাদের পলিসি স্টেটমেন্ট দেখেছি। আমার কাছে মনে হচ্ছে সরকার চাচ্ছেন মেইনলি যে প্রাইভেট সেক্টরটাকে চাঙ্গা করার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা, যার ফলে একটু আগে আপনাকে যে বললাম যে সোর্স ট্যাক্সকে রেগুলারাইজ করা, ভালো ব্যবসার পরিবেশ তৈরি করা। সরকার চাচ্ছেন যে সেখানে প্রাইভেট সেক্টরটা উঠে আসুক। প্রাইভেট সেক্টর যদি চাঙ্গা হয় তাহলে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে সরকার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করার চেষ্টা করছেন, যেমন কেয়ার ইকোনমির কথা বলা আছে। ওখানে বলা আছে যে প্রায় 1 লাখ লোকের কর্মসংস্থানের কথা তারা চিন্তা করছেন, যার মধ্যে 70 to 80% হবেন মহিলা বা নারী। এগুলো ভালো দিক, কিন্তু দেখুন আমাদের দেশে যে পরিমাণ কর্মসংস্থান দরকার তার প্রেক্ষিতে এইটা এনাফ কিনা সেটা আমাদেরকে চিন্তা করে দেখতে মোটেও এনাফ না। আরেকটা উপায় থাকতে পারে, যদি আমরা বিদেশে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারি, সেটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি হতে পারে। কাজে এই মুহূর্তে অনেকগুলা পলিসি স্টেটমেন্ট হিসেবে আছে, কিছু অ্যাসপিরেশনাল টার্গেট আছে, কিন্তু সমন্বিত প্রয়াসটাকে আরও হয়তো সুসংহত করাটা অত্যন্ত জরুরি। দেশের বাইরে দক্ষ জনবল তৈরি করে পাঠাতে পারছি না, যেমন অভ্যন্তরীণ বাজারেও আমরা দক্ষ জনবল প্রডিউস করতে ব্যর্থ হচ্ছি। তো এই অব্যবস্থাপনার দূর করতে অন্তত এই সরকারের কি করা উচিত? আমাদের যে এডুকেশন সিস্টেম কারেন্টলি আছে, এইটা মার্কেটে যে স্কিলগুলোর চাহিদা আছে সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, এটা আমরা অনেক লোকজনকে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশনে পাঠাচ্ছি, পরে দেখা যাচ্ছে তারা যে শিক্ষা লাভ করছে, যে স্কিলের জন্য প্রস্তুত হচ্ছে, মার্কেট আসলে অন্য কিছু যাচ্ছে। এটা একটা বড় একটা ইস্যু। এটাও সরকার চিন্তা করতে পারে কতগুলো স্ট্র্যাটেজিক সেক্টর যেখানে এমপ্লয়মেন্ট দেওয়া সোজা এবং এমপ্লয়মেন্ট প্রয়োজন আছে, এরকম 3টা সেক্টর কথা আমি বলতে পারি: স্বাস্থ্য, শিক্ষা এবং হচ্ছে কেয়ার ইকোনমি, সেবা খাত। এগুলোর মাধ্যমে কিন্তু সামনের দিনে আমাদের এটা অনেক চাহিদা থাকবে। আপনি জানেন যে কেয়ার ইকোনমির যে কেয়ার গিভারদের যে ডিম্যান্ড, সেটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে কিন্তু এটা অত্যন্ত বেশি। কাজে আমরা যদি সেখানেও যদি লোকজনকে ট্রেন করতে পারি তাহলে হয়তো এটা আমাদের জন্য ভালো হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের একটু ইন্ডাস্ট্রির সঙ্গে নিবিড়ভাবে শিক্ষাঙ্গনকে যোগ করতে হবে। কাজে ইন্ডাস্ট্রির চাহিদা যেন এডুকেশন ইনস্টিটিউশনগুলো বুঝতে পারে এবং তারা যেন সেই অনুযায়ী তাদের ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করতে পারে, সেটা একটা আমাদের মাথায় রাখতে হবে। সরকার নতুন উদ্যোগ, নতুন প্রকল্প, নতুন কর্মসূচির মধ্য দিয়ে যে নতুন কর্মসংস্থানের একটা ইতিবাচক দিক তৈরি করতে সক্ষম হোক, আপনার বক্তব্যের সাথে আমরা সেটার প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।